গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমরা বেরিয়ে যাচ্ছি মহোৎসবতলা ঘাট এবং আমাদের আজকে সঙ্গী হবে ইতিহাসের গল্প। তাই চায়ের কাপটা হাতে তুলে নেবেন। অবশেষে আমরা পৌঁছে গেলাম মহোৎসবতলা ঘাটে। আসুন শুরু করি এই মহোৎসবতলা ঘাটের নাম কিভাবে মহোৎসবতলা হলো, সেই পুরনো দিনের ভুলে যাওয়া গল্প। হ্যাঁ বন্ধুরা, আমি যে গল্পটি বলতে চলেছি এখন তা হলো দণ্ড মহোৎসব বা শাস্তির উৎসবের গল্প। এই গল্পের শুরু হয় রঘুনাথ দাস গোস্বামীকে নিয়ে, যিনি মহান সাধক শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন নিবেদিত শিষ্য ছিলেন। রঘুনাথ ছিলেন একজন ধনী জমিদারের পুত্র, কিন্তু তিনি জাগতিক জীবন ত্যাগ করে নিজেকে আধ্যাত্মিক সেবায় উৎসর্গ করতে চেয়েছিলেন। তার পিতা তিনি তার কর্তব্য ত্যাগ করবেন এই ভয়ে তাকে কঠোর নজরদারিতে রেখেছিলেন। যাই হোক, রঘুনাথ অবশেষে পালিয়ে যান এবং চৈতন্য মহাপ্রভুর ঘনিষ্ঠ অনুসারী নিত্যানন্দ প্রভুর কাছে আশ্রয় নেন, যিনি পানিহাটিতে এসেছিলেন। তখন রঘুনাথ আসেন তার সঙ্গে এবং নিত্যানন্দ প্রভু তাকে একটি কৌতুকপূর্ণ কিন্তু কঠোর আদেশ দিয়ে স্বাগত জানান। তিনি বলেন, এতদিন আমার সঙ্গ এড়িয়ে চলার শাস্তিস্বরূপ তোমাকে এখানকার সমস্ত ভক্তকে এক বিশাল ভোজ খাওয়াতে হবে। রঘুনাথ যদিও কিছুটা অবাক হয়েছিলেন, তবুও তিনি আনন্দের সাথে আদেশটি গ্রহণ করেন। এরপরে যা হয়েছিল তা ছিল দেখার মতো দৃশ্য। কয়েক ঘন্টার মধ্যে গঙ্গার তীর একটা বিশাল উৎসবে রূপান্তরিত হয়। সাধু, পণ্ডিত, গ্রামবাসী এবং ব্যবসায়ী সহ হাজার হাজার মানুষ জড়ো হয়। একটা বিশাল মাটির পাত্রে একটি অনন্য খাবার ভরা হয়, যেমন যার মধ্যে ছিল চিড়া, দই, চ্যাপ্টা চাল, দই, দুধ, কলা এবং চিনির একটি সহজ অথচ সুস্বাদু সংমিশ্রণ। কিংবদন্তি অনুসারে মহান চৈতন্য মহাপ্রভু শারীরিকভাবে এখানে উপস্থিত না থেকেও তার ঐশ্বরিক শক্তির মাধ্যমে ভোজটিতে অংশ নিতে অলৌকিকভাবে আবির্ভূত হন। কথিত আছে যে গঙ্গা নিজেই আনন্দের সঙ্গে ফুলে উঠেছিল, যেন ভক্তিমূলক শব্দের সঙ্গে নৃত্য করছে। এই ঘটনাটি শুধুমাত্র বস্তুগত সম্পদের নম্রতা এবং ভক্তির জয়কে চিহ্নিত করেনি, বরং পানিহাটিকে বৈষ্ণবদের জন্য এক গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। আজও পানিহাটিতে বার্ষিক চিড়া দই উৎসব পালিত হয়, যাকে বলা হয় চিড়ার মেলা, যেখানে হাজার হাজার মানুষ একই সঙ্গে সরল কিন্তু ঐশ্বরিক নৈবেদ্যে অংশ নেয়। পানিহাটি একটি ছোট শহর, পুরনো জনপদ, কলকাতার থেকে অবশ্যই পুরনো, কিন্তু বিশ্বাসের একটি চিরন্তন আলোকবর্তিকা হয়ে আজও বেঁচে আছে, যেখানে এক বাটি চ্যাপ্টা চাল, দই হাজার হাজার মানুষের শুধু পেট নয়, আত্মাকেও পরিতৃপ্ত করেছিল। শুধু তাই নয়, এই পানিহাটি আসলে কিন্তু চৈতন্যদেবের পদধূলির সাক্ষী ছিল এবং স্বয়ং রামকৃষ্ণদেব এখানে প্রত্যেক বছর এই চিড়ার মেলায় বা চিড়া দইয়ের মেলায় অংশ নিতেন। তিনি পানিহাটিকে এক তীর্থস্থান বলে গণ্য করতেন। ইনফ্যাক্ট বন্ধুরা, আরও জানাতে চাইব, স্বয়ং গান্ধীজি এখানে ভিজিট করেন, আর গান্ধীজিও কিন্তু তার তীর্থমূলক যাত্রার অংশ হিসেবে এই পানিহাটি ভ্রমণকে উল্লেখ করেছিলেন। পানিহাটি পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা জেলার একটি মিউনিসিপ্যাল সিটি বা পৌর শহর। এটি কলকাতা মেট্রোপলিটনের অন্তর্গত এখন, কিন্তু পানিহাটির কিছু আকর্ষণীয় তথ্য যা আপনারা জানেন না, তা আমি আপনাদেরকে জানাতে চেষ্টা করছি। এর প্রধান আকর্ষণ হলো ইতিহাস এবং ঐতিহ্য। পানিহাটির ঐতিহাসিক নাম ছিল পুণ্যহট্ট বা পণ্যহট্ট। প্রথম মত অনুসারে যেহেতু পানিহাটি পুণ্যভূমি হিসেবে বহুবার চিহ্নিত হয়েছে ইতিহাসের পটভূমিতে, তাই পুণ্যহট্ট এই নামটি মেনে নেওয়া হয় যে পানিহাটির আগেকার নাম ছিল, এবং তার থেকে বর্তমান পানিহাটি নামটি এসেছে।
পরের নামটির তাৎপর্য হলো এখানে পণ্যের এক বিশাল হাট বসত এবং সেই পণ্যের হাট অর্থাৎ পণ্যহট্ট কথাটি বিভিন্নভাবে কালক্রমে বর্ণবিপর্যয় অতিনীতির ফলে পানিহাটিতে পরিবর্তিত হয়েছে। এই পানিহাটির ঐতিহ্যের কথা বলতে গেলে প্রথমেই বলতে হয় শ্রী মহাপ্রভু নিত্যানন্দ এবং শ্রী চৈতন্যদেবের স্মৃতি বিজড়িত স্থান এটি। এখানে প্রতি বছর চিরেদধি উৎসব অনুষ্ঠিত হয়, যা 500 বছরের বেশি পুরনো। মহাত্মা গান্ধী 1946 সালে পানিহাটি মহোৎসবতলা পরিদর্শন করেন। 1872 সালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সপরিবার পানিহাটি এসেছিলেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। পানিহাটির দর্শনীয় স্থানগুলির মধ্যে উল্লেখযোগ্য হল মা ভবানী কালী মন্দির, 325 বছরের পুরনো হলদে কালীবাড়ি, আর রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত গোবিন্দ হোম। পানিহাটির ইস্কন মন্দির, এছাড়া আছে 12 শিব মন্দির, যেখানে পুরনো আটচালা রীতির অনুসারী এখানে কিন্তু 12টি মন্দির স্থাপন করা হয়েছে, যা দক্ষিণেশ্বরের মন্দিরের সঙ্গে অনেকটাই মিলে যায়। আর এখানে 12টি শিবলিঙ্গকে 12টি মন্দিরে প্রতিষ্ঠিত করে পুরনো আটচালা রীতিতে যে মন্দির স্থাপন করা হতো সেই রীতির একটি নিদর্শন দেখতে পাওয়া যায়। বলাই বাহুল্য এই পানিহাটির ইস্কন মন্দিরে কিন্তু ভোগ পাওয়া যায় বা মহাপ্রসাদ পাওয়া যায়। আপনারা যদি পানিহাটি ভিজিট করতে আসেন অবশ্যই এই ঐতিহ্যমণ্ডিত ইস্কন মন্দির থেকে আপনারা কিন্তু ভোগ প্রসাদ মহাপ্রসাদ সংগ্রহ করতে পারেন। পানিহাটিতে আসতে গেলে মেন লাইনের যে কোনো ট্রেন ধরে আপনাদেরকে সোদপুরে নামতে হবে শিয়ালদা স্টেশন থেকে। এছাড়া আপনারা চাইলে সড়ক পথে বিডি রোড মারফত এখানে এসে পৌঁছাতে পারেন, অথবা মেট্রো রেলে বরানগর স্টেশনে নেমে সেখান থেকে এক অটো ধরে আপনারা চলে আসতে পারেন পানিহাটি। এটা কিন্তু বাসেও আসা সম্ভব। এবার আসুন আপনাদেরকে পানিহাটির পুরনো জমিদারদের গল্প বলি। পানিহাটির যে জমিদাররা তারা শুধুমাত্র ঐশ্বর্যশালী বা বৈভবশালী ছিলেন না, তারা কিন্তু বিভিন্নভাবে নানা রকমভাবে ক্ষমতাশালী ছিলেন এবং শুধুমাত্র তাদের কাছে তলোয়ার বা সোর্সই ছিল না, তারা ইউজ করতেন মডার্ন রাইফেলস। এই রাইফেলগুলো নিয়ে যখন তারা বিভিন্ন কুঠি ইত্যাদি আক্রমণ করতেন, বিভিন্ন জায়গায় লড়াই চালাতেন, তখন তার সাউন্ড কিন্তু পার্শ্ববর্তী গ্রাম কোন্নগর থেকে শুনতে পাওয়া যেত। এই কোন্নগর আসলে গঙ্গার অপর পাড়ে অবস্থিত একটি গ্রাম, যেখানে এটি হুগলি জেলার অন্তর্গত। প্রসঙ্গত বলা হয় জমিদার গৌরীচরণ রায়চৌধুরী, যিনি পানিহাটির একজন পূর্বতন জমিদার ছিলেন, তিনি ছিলেন নাটোরের রানী ভবানীর দেওয়ান। গৌরীচরণ একটি হিউজ জমিদারি, একটি বিশাল জমিদারি বিল্ড করেছিলেন তার নিজের প্রচেষ্টায়, এবং হিস্টোরিক্যাল রেকর্ডস বলছে এই জমিদার যারা পানিহাটির ছিলেন তারা কিন্তু মহারাজাদের পরবর্তী স্থান লাভ করতে পেরেছিলেন তাদের ঐশ্বর্য এবং বৈভবের কারণে। যারা বলা চলে বর্ধমানের যে রাজা, তাদের পরেই এদের স্থান কিন্তু এরা নিজেরা করে নিতে পেরেছিলেন তাদের প্রচুর বৈভব এবং ক্ষমতার কারণে। এই প্রসঙ্গে এও জানাতে চাইব তারা সবথেকে বেশি পরিমাণে রাজস্ব গ্রহণ করতেন এবং জমা করতেন, যেটা কিন্তু পশ্চিমবঙ্গের সেকেন্ড হাইয়েস্ট রেভিনিউ ছিল সেই সময়, যা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে প্রদান করা হতো। গৌরীচরণের পরে তার পুত্র, যাকে মতান্তরে বলা হয় যে তার অ্যাডাপ্টেড সন, তো তিনি কিন্তু অ্যাজ পার রেকর্ডস জয়গোপাল রায়চৌধুরী এই জমিদারি অধিগ্রহণ করেন। আর এই জয়গোপাল রায়চৌধুরী কিছুটা উগ্র স্বভাবের এবং দাম্ভিক প্রকৃতির ছিলেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন জটিলেশ্বরের মন্দির, যার বিষয়ে আমি আমার আগের ভিডিওতেও বলেছি। এটিও কিন্তু একটি ইতিহাস বিজারিত মন্দির। এর বিষয়ে অবশ্যই আমরা আরেকদিন কথা বলবো। এবার আপনারা দেখতে পাচ্ছেন পানিহাটির সার্থক রূপকার ত্রাণনাথ বন্দ্যোপাধ্যায়ের একটি মূর্তি, যেটিকে আপনাদেরকে একটু ক্লোজ আপে দেখাচ্ছি। আর এটা হলো ত্রাণনাথ স্কুল। তো জয়গোপাল রায়চৌধুরীর গল্প প্রসঙ্গে আপনাদেরকে জানাতে চাইব, ইনি
রাজা অর্থাৎ শোভাবাজার রাজবাড়ির আদেশ উপেক্ষা করে নহবত নির্মাণ করেছিলেন। শোভাবাজারের রাজা রাধাকান্ত দেব পানিহাটির সীমান্তবর্তী সুকচরে একটি কাছারি বাড়ি নির্মাণ করান এবং গঙ্গার পবিত্র জল তার মন্দিরে নিয়ে আসার জন্য একটা গভীর সুড়ঙ্গ নির্মাণ করেছিলেন। ধারণা করা যেতে পারে এখন যেখানে ম্যাক্স আছে সেখানেই এটি ছিল। সোদপুরে যে ম্যাক্সের ট্রাফিক মোড়ে দোকানটা দেখতে পাওয়া যায় সেই স্থানেই কিন্তু এটা ছিল। তো মনে করা হয় এই সুকচর এবং পানিহাটি দুই জমিদারই প্রতিবেশী ছিলেন, কিন্তু এই নহবত স্থাপনকে কেন্দ্র করে তাদের যে সম্পর্ক তা কিন্তু ভেঙে যায়। রাজারা মনে করতেন নহবত নির্মাণের অধিকার জমিদারদের নেই, তাই রাজা রাধাকান্ত তার লোক পাঠিয়েছিলেন এই স্থাপত্যগুলো ভেঙে ফেলতে, পানিহাটির জমিদারদের অপমান করতে। কিন্তু তারাও কিন্তু এই বিষয়টির জন্য প্রস্তুত ছিল না। তারা তাদের সৈন্য সামন্ত নিয়ে পুনরায় সুকচরের কাছারি বাড়ি লুট করে। আগেই বলেছি তাদের কাছে অত্যাধুনিক রাইফেলস ছিল। উভয় পক্ষের বহু পুরুষ নিহত হয়। পরে শান্তির জন্য পানিহাটি এবং শোভাবাজারের শাসকেরা একটি ট্রিটিতে সাইন করে। এই ট্রিটিতে সাইন করা হয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশদের তত্ত্বাবধানে। একটু আগে থেকে আপনাদের আমি যে মন্দিরটি দেখাচ্ছি সেটা কিন্তু পানিহাটির এই মহোৎসব তলার যে মন্দির প্রাঙ্গণ, তাই এখানে শ্রী শ্রী চৈতন্যদেবের মন্দির আপনারা দর্শন করলেন। এটিও বহু বহু বছরের পুরনো ইতিহাসকে সাক্ষী রেখে গজিয়ে ওঠা একটি স্থাপত্য কীর্তি। থ্যাংক ইউ বন্ধুরা, আমার এই ভিডিওটি এতক্ষণ অবধি দেখার জন্য। আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভবিষ্যতে আরও এরকম সুন্দর ভিডিও নিয়ে আমি হাজির হব।